আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম দশম শ্রেণীর সবাইকে স্বাগতম জানাচ্ছি আরবিস একাডেমির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর রিপন বিশ্বাস। আজকে আমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ৩ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন। আশা করি আজকের ক্লাসটি গত দিনের মতো যদি তুমি কমপ্লিট করতে পারো, আমি এক্সপ্লেন সহকারে তোমাদেরকে প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আশা করি তুমি এই 100 এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার এই ৩ নম্বর অধ্যায়ের এমসিকিউ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না বিশ্বাস করি। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ৩ নম্বর অধ্যায়ে। যাওয়ার আগে আমি একটা রিমাইন্ডার দিয়ে নিচ্ছি, যারা গত ক্লাসে একটু কম পেয়েছিলে নাম্বার, তো তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব তোমরা ভিডিওটি একবারের জায়গায় তোমরা 2 বার করে দেখার চেষ্টা করো, তাহলে আশা করি তোমার যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো হবে না। তবে চলে যাচ্ছি অধ্যায় 3-এ। আমি অধ্যায় 3-এর নাম তোমাদেরকে ইতিমধ্যে বলেছি, নাম হচ্ছে কোষ বিভাজন। তো আমি চলে যাচ্ছি 1 নম্বর এমসিকিউতে। আজকে আমাদের 100 এমসিকিউ সলভ হবে অন্যান্য ক্লাসের মতো। 1 নম্বর এমসিকিউ যেটা লেখা আছে দেখো, যে কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়। তো আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের 9 অনুসারে আমাদের 5টি ধাপ দেওয়া আছে। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে সবচেয়ে বড় হয়, যে ধাপটা তার নাম হচ্ছে প্রোফেজ। ওকে, এরপর আমি আসবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন আমাদের একটু 2 এবং 3 যে প্রশ্নটা সেটা আমাদেরকে চিত্রটা আগে দেখতে হবে। চিত্র দেখার পরে তারপর হচ্ছে আমাকে প্রশ্ন যেতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন যাওয়ার আগে আমাকে মনে রাখতে হবে যে 1 নম্বর চিত্র আছে এটা আসলে মাইটোসিস কোষ বিভাজনের চিত্র, 2 নম্বর যে চিত্রটা দেওয়া আছে এটা আসলে মিয়োসিস কোষ বিভাজনের চিত্র। আমরা কিন্তু জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে 2টি কোষের সৃষ্টি করে, মিয়োসিসের ক্ষেত্রে একটি কোষ বিভাজিত হয়ে 4টি কোষের সৃষ্টি করে। সেক্ষেত্রে এখানে 2টা কোষ, সুতরাং এটা মাইটোসিস, আর এখানে 4টা কোষ, সুতরাং এটা মিয়োসিস। তোমাকে বলা হয়েছে এ চিত্রের কোষ বিভাজনে কি হয়। 1 নম্বর বলা হয়েছে মাতৃকোষ ও নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয়। 2 নম্বর তোমাকে বলা হলো নতুন কোষে ক্রোমোজোম মাতৃকোষের অর্ধেক হয়। 3 নম্বর বলা হলো ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। তুমি এখানে খেয়াল করে দেখো মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয়, এটা আসলে অ্যান্সার হবে না। তারপর তোমাকে বলা হলো একটু মিস্টেক, মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয়, এইটা রাইট অ্যান্সার। এরপর বলা হলো নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এখানে অর্ধেক যে কথাটা লেখা আছে এইটা কিন্তু তোমার হবে না, কারণ কি আমরা জানি মিয়োসিসের বেলায় কোষ অর্ধেক হয়, এটা কিন্তু মিয়োসিস না, এটা কিন্তু মাইটোসিস। আর তারপর বলা হলো ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। যেহেতু এটা মাল্টিপল অ্যান্সার সেহেতু আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 3, এই 2টা রাইট অ্যান্সার। তাহলে 1 এবং 3, সেই ক্ষেত্রে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্নের গ নম্বরে দেওয়া আছে 1 নম্বর এবং 3 নম্বর, এই প্রশ্নটা হচ্ছে এটার অপশন হচ্ছে এটা রাইট অ্যান্সার। এরপর তুমি আসো, বলা হয়েছে 3 নম্বর প্রশ্নের বলা হলো চিত্রের বি বিভাজনটি এ থেকে ব্যতিক্রম। বলা হয়েছে তাহলে আমাদের বি ছিল মিয়োসিস আর এ ছিল মাইটোসিস। বলা হলো বি বিভাজনটি এ থেকে ব্যতিক্রমের কারণ কি। অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে, ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে। তাহলে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায় এটা তো আনসার হবে না। অস্বাভাবিক কোষ সৃষ্টি হয় এটাও কোনো নর্মাল ঘটনা না। দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে, বি যেটা সেটা কিন্তু দেহকোষে হয় না, মিয়োসিস কোষ বিভাজন হয় জনন কোষে। সুতরাং এখানে যদি দেহকোষ লেখা আছে এই শব্দের জন্য এটা কিন্তু অ্যান্সার হবে না। সুতরাং এই 3টা বাদ দিলে আমাদের অ্যান্সার হবে 1 নম্বর। এরপর আমরা আসবো 4-এ, মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আমরা কিন্তু জানি মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ আছে। 1 নম্বর বলেছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টি ধাপের মধ্যে স্পিন্ডল যন্ত্র কোন ধাপে সৃষ্টি হবে, সঠিক অ্যান্সার হবে প্রোমেটাফেজ। আচ্ছা, নেক্সট আমরা আসবো নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে, অর্থাৎ ঠিক ওই 5টা ধাপের মধ্যে কোন ধাপে গেলে তুমি নিউক্লিওলাস এর বিলুপ্তি হয়ে যাবে। যে ধাপটা আমাদের সেই আগের মধ্যে 5টা ধাপ আছে, নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি হবে যে ধাপটার নাম হচ্ছে মেটাফেজ। তুমি চিত্র খেয়াল করে দেখবা মেটাফেজের যে চিত্র আছে সেই চিত্রের মধ্যে কিন্তু কোনো নিউক্লিওলাস নেই। এরপর আমরা আসবো সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে, অর্থাৎ একটা সেন্ট্রোমিয়ার বিভাজন হয়ে 2টা সেন্ট্রোমিয়ার রূপান্তরিত হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজনটাও এটাও হবে আমাদের মেটাফেজ ধাপে। এরপর আমরা আসবো মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এটা কিন্তু একটু আগে তুমি অ্যান্সার দেখে আসছো, কারণ কি এই প্রশ্নটাও যা
আর আমাদের এই প্রশ্নটা একদম সেম। তুমি খেয়াল করে দেখো, ওইখানে শুধু নিউক্লিওলাস লেখা আছে, সাথে নিউক্লিয়ার মেমব্রেন, একই অ্যান্সার হবে। নিউক্লিয়ার মেমব্রেন যে ধাপটা বিলুপ্ত হয় এবং নিউক্লিওলাসের বিলুপ্ত হয় একই ধাপে, এটার অ্যান্সার হবে মেটাফেজ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরে 8 নাম্বার প্রশ্নে। 7 শেষ আমাদের। বলা হলো 8 নাম্বার প্রশ্নটা খেয়াল করে দেখো, কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে? এখানে যে পর্যায়গুলো দেওয়া আছে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ, বলা হলো কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো দুটো বিপরীত মেরুর দিকে সরে যাবে, সেপারেট হয়ে যাবে, যে ধাপটা তার নাম হচ্ছে অ্যানাফেজ ধাপ। এবার বলা হলো যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি? যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি? আমরা জানি ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতির হয়, ভি, এল, জে, আই। তুমি এই এক্সপ্লেনেশনটা যদি তুমি জানো, তোমার পর অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ভি, এল, জে, আই। যদি ভি হয় সেটার নাম আমরা বলি মেটাসেন্ট্রিক, যদি এল হয় তার নাম আমরা বলি সাবমেটাসেন্ট্রিক, যদি জে হয় তার নাম আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক, আর যদি আই হয় তার নাম আমরা বলি যদি আই হয় তার নাম আমরা বলি টেলোসেন্ট্রিক। তাহলে ভি হইলে তার নাম বলতেছি মেটাসেন্ট্রিক। তুমি এই প্রশ্নের অ্যান্সারটা তুমি এক্সপ্লেনেশনটা পারলে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন, তোমার অনেকগুলো কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। যদি এল হয় তার নাম হয় সাবমেটাসেন্ট্রিক। যদি ভি হয় তার নাম হয় মেটাসেন্ট্রিক, আর যদি এল হয় তার নাম হয় সাবমেটাসেন্ট্রিক। যদি জে হয় তার নাম হয় অ্যাক্রোসেন্ট্রিক। যদি আই হয় তার নাম হয় টেলোসেন্ট্রিক। সুতরাং তুমি এই 4টা কোশ্চেন, 4টা অপশন যদি তুমি মুখস্থ করে রাখতে পারো, তোমার যে কোনো প্রশ্ন, যে কোনো অ্যান্সার তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে, সুতরাং এখন তুমি দেখো যে হলে তার নাম কি হবে? অ্যাক্রোসেন্ট্রিক। এরপর তুমি লেখা আছে 10 নম্বর পে, কোষ বিভাজনে ক্রোমোজোমের কোন আকারটি সাবমেটাসেন্ট্রিক? মাত্রই কিন্তু তোমার এখানে এক্সপ্লেন দেওয়া আছে। সাবমেটাসেন্ট্রিক যদি হয় তাহলে সেটা হবে এল আকৃতির। তুমি খেয়াল করে দেখো, এটা হচ্ছে অ্যান্সার হবে এল। এরপর তুমি আসো 11 নম্বর প্রশ্ন। অলরেডি আমাদের 10টা প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। 11 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোমের উৎপন্ন হয়? মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপ আছে 5টা ধাপ, বলা হয় কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? অপত্য ক্রোমোজোম, নতুন ক্রোমোজোম, সে ধাপের নাম হবে অ্যানাফেজ ধাপ। ঠিক আছে, এরপর আমরা আসবো নেক্সটে 12 নাম্বার। এই 12 নাম্বারে যে জিনিসটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখার চেষ্টা করো। এখানে যে রশির মতো যে অংশটা, এটা কিন্তু আসলে একটা ক্রোমোজোমের চিত্র। এই ক্রোমোজোমের মধ্যে তুমি খেয়াল করে দেখো, এইটাকে যদি আমরা ধরি এই এবং এই আকৃতির, এটা অ্যাকচুয়ালি এই শেপ হয়। এটাকে আমরা যদি ঘুরাই দিই, এটা কিন্তু এই শেপ হয়। এটা কোন শেপ? ভি শেপ। তোমার এই এক্সপ্লেনেশনটা একটু আগে আমি করে আসছিলাম, ভি, এল, জে, আই। তাহলে এটা আর সঠিক অ্যান্সার, সেই এক্সপ্লেনেশন থেকে পারা হচ্ছে তোমার এটা হবে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কথা আরো এক্সপ্লেনেশন আছে, যদি বলা হয় মাঝখানে সেন্টার, এজন্য নাম দিছে মেটাসেন্ট্রিক্স, মানে সেন্ট্রোমিয়ার। এরপর আসো সাবমেটাসেন্ট্রিক। ওই যে আবার সে একই জিনিস ঘুরায় ফিরে আসবে। তোমাদেরকে যেটা বলছিলাম, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন হবে? ওই যে ভিএল যাই, এটা আকৃতি হবে এল আকৃতির। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে? পুনরাবির্ভাব অর্থাৎ নিউক্লিয়াস আবার নতুন করে শুরু হবে। এটা মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো দেওয়া আছে, প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাবে একটা ধাপে, আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হবে এবং পুনরায় আবির্ভাব হবে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। তো পুনরায় আবির্ভাব হবে, একদম নতুন করে তৈরি হবে। লাস্ট ধাপের নাম হচ্ছে টেলোফেজ ধাপ। আচ্ছা, এরপর আমরা আসবো নিচের কোন ভাইরাসটি ক্যান্সার সৃষ্টি করতে সহায়তা করে? অর্থাৎ বলা হয়েছে যে মানুষের কোন ভাইরাস দিয়ে মানুষের ক্যান্সার হয়। এক্ষেত্রে এইচআইভি, র্যাবিস, রুবেওলা, এটা দিয়ে কোনো ক্যান্সার হবে না। র্যাবিস দিয়ে জলাতঙ্ক হয়, জলাতঙ্ক কোনো ক্যান্সার না। এইচআইভি দিয়ে এইডস হয়, এইডসও কোনো ক্যান্সার না। তাহলে আমাদের বাকি থাকলে একটাই, কোনটা? প্যাপিলোমা ভাইরাস দিয়ে ক্যান্সার হয়, তোমার বই লেখা আছে। এরপর আমরা আসবো 16 নম্বর প্রশ্ন। বলা হলো কোলনের একটি অংশের কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী কোনটা? কোলন ক্যান্সার হওয়ার জন্য কোন ভাইরাসটা দায়ী? রোটা ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, সুতরাং ডায়রিয়ার তো কোলনের ক্যান্সার, এটা বাদ। এইচআইভি দিয়ে এইডস হয়, এইডস তার কোলনে হয় না, এটা বাদ। হেপাটাইটিস বি ভাইরাস আক্রমণ করে লিভারে, সুতরাং এটাও কি বাদ। বাকি থাকলে একটা অ্যান্সার, একটা বাকি থাকলো, নাম কি? প্যাপিলোমা। এরপর আসো 17 নম্বর প্রশ্ন। এখানে চিত্র দেওয়া আছে, যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র দেখে অবশ্যই তোমার বুঝতে হবে এটা মিওসিস কোষ বিভাজনের চিত্র। খেয়াল করে দেখো, মিওসিস কোষ বিভাজনের চিত্র। এখানে ক্রোমোজোম দেওয়া আছে 24,
এটা আস্তে আস্তে অর্ধেক হয়ে কত হবে? লাস্ট স্টেজে যেটা হবে সেটা হবে ক্রোমোজোম সংখ্যা 12। আচ্ছা, বলা হলো নিচের এক্স ক্রোমোজোমের সংখ্যা 16 হলে, আসলে এই চিত্রটা হবে টোটাল যে এটা এক্স চিত্র নাম দেওয়া ছিল আর কি। তো যেটাই হোক, এক্স ক্রোমোজোমের সংখ্যা 16 হলে পূর্ণ বিভাজন হলে x2 অর্থাৎ সেকেন্ড স্টেপে যায় ক্রোমোজোমের সংখ্যা কত হবে? তুমি এটা দিকে তাকাও, আমি কিন্তু এক্সপ্লেন করছি। এখানে 24 থাকলে এখানে কত আসবে? 12। কয়বার বিভাজন হচ্ছে? 2 বার। এখান থেকে এখানে একবার আসছে, আর এখান থেকে এখানে একবার গেছে। তাহলে 24 এর লাস্ট স্টেজ যদি 12 হয়, তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে? যদি 16 থাকে, 16র লাস্ট স্টেজ মানে 2 বার বিভাজন হলে কত হবে? অ্যান্সার হবে 8। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, মিওসিস ঘটে পুষ্পক উদ্ভিদের কোন অংশে? বলা হয়েছে এখানে কিন্তু প্রশ্ন বোঝার আছে, যেটা কিন্তু পুষ্পক উদ্ভিদ উল্লেখ করে দিয়েছে তোমাকে, নট উদ্ভিদ, একদম ডিরেক্ট উল্লেখ করে দিয়েছে পুষ্পক উদ্ভিদ। যদি পুষ্পক উদ্ভিদ হয় তার কোন জায়গাতে মিওসিস কোষ বিভাজন হয়? রাইট অ্যান্সার হবে পরাগধানী। ঠিক আছে, এখানে তুমি বলতে পারো যে স্যার আমি কাণ্ডে কেন তাকাবো না, কাণ্ডে হয় মাইটোসিস, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। মুকুল যেটা, মুকুলে হয় মাইটোসিস, এটা অ্যান্সার হচ্ছে না। ভ্রূণমূল যেটা, এটাতে হয়, যদি আমি চিন্তা করি ভ্রূণমূল, এটা কিন্তু পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমি উল্লেখ করে দিছি, মূলে কিন্তু কখনোই খেয়াল করে দেখো মিওসিস কোষ বিভাজন হবে না, এটার অ্যান্সার হবে না। সুতরাং আমার রাইট অ্যান্সার হচ্ছে পরাগধানী। এরপর তুমি আসো 19 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ? মিওসিস কোষ বিভাজনের দুইটা স্টেজ আছে, মিওসিস 1, মিওসিস 2। বলা দ্বিতীয় বিভাজন মিওসিস 2 কার সাথে মিলে? একদম ডিরেক্ট এই প্রশ্নের অ্যান্সার লেখা আছে মাইটোসিসের সাথে মিলে। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। কেন হবে না আমি বলি, মাইটোসিস 2 বেলে তোমার বইয়ে কোনো শব্দই নাই, সুতরাং এটা হওয়ার তোমার কোনো চান্সই নাই চ্যাপ্টারে। বাকি থাকলো মিওসিস 1, মিওসিস 2 কি কোনো সময় মিওসিস 1 এর সাথে মিলে? তা তো হয় না। মিওসিস 2 আবার মিওসিসের সাথে কেমনে মিলবো? সুতরাং এটা অ্যান্সার হয় না, এটা হয় না। রাইট অ্যান্সার মাইটোসিস। এবার আসো 20 নম্বর প্রশ্নে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে? এখানে বলা হলো 4টা প্রশ্নের কথা বলা হয়েছে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হবে? বলা হলো জীবের ক্ষতস্থান পূরণ হয়, ক্ষতস্থান আসলে মাইটোসিস, সুতরাং এটা অ্যান্সার হচ্ছে না। টিউমার এবং ক্যান্সার হতে পারে, এটাও মাইটোসিসের জন্য হয়, এটাও অ্যান্সার হচ্ছে না। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মিওসিসের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, আমরা সবাই জানি, এটা অ্যান্সার হচ্ছে না। সুতরাং বাকি থাকলো প্রজাতিতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। এরপর আসো 20 পরে 21 নাম্বার, অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি কি হয়? যদি মাইটোসিসটা তার নিয়ন্ত্রণ হারায় কি কি হবে? বলা হয়েছে জরায়ুর মুখে টিউমার হয়, জরায়ুর মুখে টিউমার, এটা হইতে পারে, রাইট। বলা হলো ক্যান্সার সৃষ্টি হয়, এটা অ্যান্সার রাইট, কারণ মাইটোসিসের ফলে আমরা জানি ক্যান্সার সৃষ্টি হতে পারে। উদ্ভিদে অর্বুদ সৃষ্টি হয়, কখনো এটা হবে না। ঠিক আছে, অর্বুদ মানে কোনো একটা উঁচু অংশ তৈরি হয়, এটা অ্যান্সার হবে না। সুতরাং অ্যান্সার হবে 1 এবং 2, 1 এবং 2 এই সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার অপশনে যেটা দেওয়া আছে। এবার তুমি আসো নিচের চিত্রের আলোকে 22 এবং 23 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখন আমাকে চিত্রটাকে বুঝতে হবে। চিত্রটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে উদ্ভিদের শীর্ষ মুকুল, এটাকে আমরা অনেক সময় বায়োলজির ভাষা বলি মেরিস্টেম। এখন বলা হয়েছে এ অংশের কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, তার মানে আমাকে বুঝতে হবে এ অংশ যে বিভাজন নয় সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের ফলে কি হয়, এটা হচ্ছে প্রশ্ন। আগে আমাকে প্রশ্ন বুঝে নিলাম, এ অংশ এখানে যে বিভাজনটা হয় এটা হয় মাইটোসিস। এখন প্রশ্নের মধ্যে বলছে এ অংশের বিভাজনের মাধ্যমে কি হয়, তাহলে এই অংশের কোষ বিভাজনের নাম কি? মাইটোসিস। মাইটোসিসের মাধ্যমে কি হয়? জীবের গুণগত স্থিতিশীলতা নষ্ট হয়, এটা প্রশ্নই আসে না হওয়ার। জরণ কোষ সৃষ্টি হয়, জরণ কোষ হয় মিওসিস, মাইটোসিস না। নতুন জাত সৃষ্টি হয়, নতুন জাত সৃষ্টি হবে মিওসিস, এটা আনসার হচ্ছে না। সুতরাং আমাদের রাইট আনসার হচ্ছে ক্ষতস্থান পূরণ হওয়া। আচ্ছা, নেক্সট আমি আসবো 23 নাম্বার। বলা হলো এ অংশের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়। এই অংশের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় কি কারণে? এই অংশের কোষ বিভাজন নষ্ট হতে পারে বিশেষ জীবাণুর আক্রমণে, এটার অ্যান্সার রাইট। রাসায়নিক পদার্থের ব্যবহারে, এটার অ্যান্সার রাইট। তেজস্ক্রিয় রশ্মি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের প্রভাব পড়বো। তাহলে 1, 2, 3 তিনটা রাইট অ্যান্সার। এটা সঠিক অ্যান্সার হচ্ছে এই ঘ নাম্বার যেটা দেওয়া আছে অপশন 1, 2, 3। এবার আমরা আসবো 24 নম্বর প্রশ্নে এবং 25 নম্বর প্রশ্নে চিত্র দিয়েছে। বলা হয়েছে নিচের চিত্রের আলোকে 24 এবং 25 নম্বর প্রশ্ন উত্তর দাও। তাহলে আমাকে বুঝতে হবে যেখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা আসলে কোন ধাপের। এটা কি প্রোফেজ? অবশ্যই না। এটা কি প্রোমেটাফেজ? অবশ্যই না। এটা কি মেটাফেজ? অবশ্যই না, কারণ মেটাফেজ হলে আমাদের একদম মাঝখান বরাবর অংশ থাকতো। তাহলে এটা কিসের চিত্র পড়ছে? অ্যানাফেজ। এবং টেলোফেজ তো অবশ্যই না, কারণ টেলোফেজে নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হয়। তাহলে আমাদের প্রোফেজও না, প্রোমেটাফেজও না, মেটাফেজও না, এটা চিত্র হচ্ছে অ্যানাফেজ ধাপের। তো অ্যানাফেজ ধাপে উল্লেখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি ঘটে? বলছে অ্যানাফেজের পর্যায়ের কোনটি ঘটে? বলে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়। সর্বাধিক খাটো এবং মোটা হবে মেটাফেজ ধাপে। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এটা আগে তৈরি হয়েছে, এটা আনসার হবে না।
নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এটা আগেই চলে গেছে বিলুপ্ত, এটা অ্যান্সার হবে না। তাহলে আমাদের বাকি থাকলো অ্যান্সার, সেটা হচ্ছে খ নম্বর, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়। 24-এর অ্যান্সার হচ্ছে খ। এই চিত্রের লোক আমাকে 25 নম্বর প্রশ্ন অ্যান্সার দিতে হবে। বলা হয়েছে 25 নম্বর প্রশ্নটা কি, অর্থাৎ আমাদের অ্যানাফেজের সাথে সম্পর্কিত প্রশ্নটা কি, উদ্দীপক উল্লেখিত পর্যায়ের পরবর্তী ধাপের ক্ষেত্রে কি হবে? উদ্দীপক উল্লেখিত পর্যায়ের পরবর্তী ধাপের ক্ষেত্রে কি হবে? প্রশ্ন আগে বুঝছেন। উল্লেখিত পর্যায়ের নাম হয়েছে কি? অ্যানাফেজ। অ্যানাফেজের পরের পর্যায়ের নাম কি? লাস্ট ধাপ টেলোফেজ। তাহলে টেলোফেজে কি কি হবে? বলা হয়েছে ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হয়, রাইট অ্যান্সার। স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়, এটা অ্যান্সার রাইট। নিউক্লিয়াস আকারে বড় হয়, না নিউক্লিয়াস আকারে বড় হবে না, এটা অ্যান্সার ভুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 2 নাম্বার, ঠিক আছে, অর্থাৎ 25-এর অ্যান্সার হচ্ছে ক। এই নিয়ে আমাদের 100টি এমসিকিউ এর মধ্যে 4 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়ে গেল, আমাদের বাকি 3 ভাগ বাকি আছে। আচ্ছা, নিচের চিত্রের আলোকে 26 এবং 27 নং প্রশ্ন উত্তর দেওয়া। চিত্রটাকে খেয়াল করে দেখি, চিত্রটা কোন ধাপের? এটা কি প্রোফেজ? নো। এটা কি প্রোমেটাফেজ? নো। এটা অ্যানাফেজ? নো। এটা আনসার, চিত্রটা হচ্ছে টেলোফেজ ধাপের। কেন টেলোফেজ ধাপের? দুইটা এখানে আমাদের কোষের তৈরি হয়েছে, নিউক্লিয়াসের তৈরি হয়েছে, এবং মাঝখানে একটা অংশ আছে এই ডট ডট দাগ, যেখানে টি দিয়ে মার্কিং করা আছে, এটার নাম হচ্ছে কোষ প্লেট। এবং এই কোষ প্লেট বলার সাথে সাথে তোমার মাথায় আরো একটা জিনিস থাকা উচিত, কোষ প্লেট সম্বলিত চিত্র, এটা কিন্তু প্রাণী কোষের না, কোষ প্লেট থাকে উদ্ভিদ কোষে। তাহলে অবশ্যই আরেকটা জিনিস মাথায় আসা উচিত যে কোষ প্লেট যে জিনিসটা আপনি বলতেছেন, এটা কি এটা দিয়ে কি হয়? এটা দিয়ে আসলে উদ্ভিদ কোষের আমরা যে কোষ প্রাচীরের কথা জানি, এটা দিয়ে কোষ প্রাচীর হয়। তাহলে এখানে খেয়াল করে দেখার বিষয়, টি চিহ্নিত অংশটির নাম কি? অলরেডি এক্সপ্লেন থেকে তোমার আনসার বাইরে যাওয়ার কথা। টি চিহ্নিত অংশের নাম হচ্ছে কোষ প্লেট। আশা করি আনসার আগে পেরে গেছো। চিত্রের পর্যায়টিতে বলা হয়েছে এই পর্যায়ে আমাদের টেলোফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র তন্তুগুলো নষ্ট হয়ে যায়, এটা একটা আনসার বলছে। 2 নম্বর বললো ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা আকার ধারণ করতে থাকে। 3 নম্বর বলা হয়েছে নিউক্লিয়াসের প্রস্থান হয়। প্রথম কথা, নিউক্লিয়াসের প্রস্থান তো হয় না, কারণ এখানে আমরা দেখছি নিউক্লিয়াস তৈরি হয়। সুতরাং এইটা আমি যদি বাদ দিই, আর এটা যদি মাল্টিপল কোশ্চেন, তাহলে আনসার 1 এবং 2 এটা রাইট অ্যান্সার। সেই হিসেবে 27-এর সঠিক আনসার হচ্ছে ক নাম্বার। এরপরে আসি 27-এর পর 28 নম্বর প্রশ্ন। এখানে 3টে চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র যেটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, ফার্স্ট চিত্র যেটা, এটা কিন্তু মাইটোসিস, একটা কোষ থেকে 2টা হয়েছে। সেকেন্ড চিত্র যেটা, এটা কিন্তু মিওসিস, কারণ একটা কোষ থেকে 4টে হয়েছে। থার্ড চিত্র যেটা, এটা কি মাইটোসিস নাকি মিওসিস? আসলে এটা মাইটোসিসও না, এটা মিওসিসও না, এটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, কারণ একটা থেকে অনেকগুলো হয়েছে, এটা অস্বাভাবিক কোষ বিভাজন। এ বি সি আমি এক্সপ্লেন করলাম চিত্র। বলেন বি চিত্রের কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, কথাটা বলা হয়েছে, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আচ্ছা, বি চিত্রের ক্ষেত্রে বলা হয়েছে ক্রোমোজোম একবার বিভাজিত হয়। তারপর বলা হয়েছে মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ সমাগম সম্পন্ন হয়। নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। আচ্ছা, চিত্র বি মিওসিস, তাহলে এটার সঠিক অ্যান্সার যেটা দেওয়া আছে, এটা ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এখানে অ্যান্সারটা ক্রোমোজোম একবার, এটা অ্যান্সার রাইট, কারণ নিউক্লিয়াস হবে 2 বার, ক্রোমোজোম একবার। মাতৃকোষ এবং নতুন সৃষ্ট কোষ সমাগম সম্পন্ন হয়, এটা অ্যান্সার ভুল। এবার বলা হয়েছে নতুন সৃষ্ট কোষ এর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, এটা অ্যান্সার রাইট। সেই হিসেবে অ্যান্সার 1 এবং 3 এই অ্যান্সারটা রাইট, যেটা খ নম্বরে দেওয়া আছে। এরপর আমরা আসবো 29-এর এ বি সি এর মধ্যে ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনে নিচের কোনটি ঘটে? তাহলে আমি কিন্তু 3টে জিনিস বলছিলাম, প্রথমে ছিল মাইটোসিস, তারপর ছিল মিওসিস, তারপর ছিল অনিয়ন্ত্রিত মাইটোসিস। বলা হয়েছে এ বি সি এর মধ্যে ব্যতিক্রম হইলে নিচের কোনটি ঘটে? ব্যতিক্রমধর্মী কোষ বিভাজনটিতে নিচের কোনটি ঘটে? এটা কি ক্ষতস্থান পূরণ হয়? না। এখানে কি আদি কোষ বিশিষ্ট জীবে সংগঠিত হয়? না, ওই কোষ বিভাজন আদি কোষে হয় না, প্রকৃত কোষে হয় না, কোনো কোষে হয় না। এখানে কি জনন কোষ সৃষ্টি হবে? সেটা আনসার না। বলা হয়েছে ব্যতিক্রমী যেটা, সেটা অনিয়ন্ত্রিত বিভাজন হবে, সেখান থেকে টিউমার হবে, ক্যান্সার হবে, ঠিক আছে। তাহলে আনসার 29-এর হচ্ছে 3 নাম্বারটা। এরপর আসি নিচের চিত্রের আলোকে 30 এবং 31 নম্বর প্রশ্ন উত্তর দাও। তাহলে আমাকে দেখতে হবে চিত্রটা কিসের দেওয়া আছে এখানে। ফার্স্ট অফ অল আমাকে এটা খেয়াল করতে হবে, চিত্র যেটা দেওয়া আছে এটা মিওসিস কোষ বিভাজন। কেমন বুঝলাম? প্রথমে দেওয়া আছে একটা কোষ, তারপর তোর 4টে কোষ। বলেছে এ ও বি, প্রথমে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ এবং বি চিহ্নিত স্থানগুলোতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমে দেওয়া আছে 24। এখান থেকে যখন এখানে আসে, তখন ক্রোমোজোম সংখ্যা 24ই থাকবে। সেকেন্ড অপশনে যায় সেটা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে 12। তাহলে এখানে খেয়াল করে দেখো, আগে 24 পরে 12, তাহলে হে হিসেবে রাইট অ্যান্সার কোনটা? আগে 24 পরে 12, এটা রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, এটা সঠিক অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে।
নেক্সটে তুমি আসো, উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ফলে মিওসিস কোষ বিভাজনের ফলে কি কি হয় প্রশ্ন করছেন। বলা হয়েছে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়, এটা আনসার রাইট, মিওসিসে বৈচিত্র্য আসে। তারপর বলা হয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা আনসার রাইট। কোষ বিভাজনের কোষের স্বাভাবিক আকার আকৃতি বজায় থাকে না, কারণ কি ওটা তো ক্রোমোজোম সংখ্যা যদি কমে যাবে আকার আকৃতি বজায় থাকবে না, তাহলে আনসার হচ্ছে 1 এবং 2, 31 এর আনসার হচ্ছে ক নাম্বার। আচ্ছা নেক্সট তুমি আসো, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একদম সহজ অ্যান্সার, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম বিভাজিত হবে একবার, কিন্তু মিওসিস কোষ বিভাজনের বেলায় ওখানেও কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হবে, নিউক্লিয়াস বিভাজন হয় দুইবার। ঠিক আছে, উভয় ক্ষেত্রে মাইটোসিস হোক মিওসিস হোক ক্রোমোজোম একবার বিভাজিত হবে, এটা মনে রাখতে হবে। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? বলা হয়েছে আমরা জানি প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বলা হয়েছে কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়, তাহলে আমাকে পানি হ্রাস পায় কোন ধাপে, পানি যোগ হয় কোন ধাপে? পানি হ্রাস পায় প্রথম ধাপে প্রোফেজ, আর পানি যোগ হবে সবার শেষের ধাপে, যেটা লাস্ট লেখা ছিল টেলোফেজ। তাহলে কি বলছে পানি হ্রাস পায়, তাহলে কোন ধাপ হবে? প্রোফেজ। এবার আসো, সেন্ট্রোমিয়ারের বিভাজন শেষ হয় কোন ধাপে? আমরা জানি সেন্ট্রোমিয়ার বিভাজন হয় একটা হচ্ছে প্রোমেটাফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা টেলোফেজ। বিভাজন শেষ হয় এইখানে খেয়াল করতে হবে, একদম এরপর আর কোনো বিভাজন হবে না, সেন্ট্রোমিয়ার বিভাজন কমপ্লিটলি শেষ। এটা রাইট আনসার হচ্ছে অ্যানাফেজ ধাপ। এরপর আসো, জাইগোট কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় দৃশ্যমান হয় কোন ধাপে? জাইগোট কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার মেমব্রেন আবার আসবে কোন ধাপে? নিউক্লিয়ার মেমব্রেনটা তৈরি হবে লাস্ট ধাপে। তাহলে আমাদের প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, লাস্ট ধাপের নাম কি? টেলোফেজ। এটি আনসার রাইট। কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ ঝিল্লি পুনরায় আবির্ভূত হয়? কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ ঝিল্লি পুনরায় তৈরি হয়? ঠিক সেম জিনিস, নতুন করে তৈরি হবে, পুনরায় তৈরি হবে, অ্যান্সার টেলোফেজ। হ্রাসমূলক বিভাজনে মাতৃকোষের 108টি ক্রোমোজোম অপত্য কোষে কয়টি ক্রোমোজোম উৎপন্ন করে? তাহলে স্বাভাবিক অ্যান্সার 108-এর মাতৃকোষ থেকে যদি বিভাজন হয় অর্ধেক হয়ে যাবে, 108-এর অর্ধেক কত? 54। এটা রাইট অ্যান্সার হচ্ছে 54। এরপর আসো 37-এর পর আমরা যাব 38 নম্বর প্রশ্নে, মাইটোসিস সংগঠিত হয়। বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে ব্যাকটেরিয়া এবং ইস্ট। এটা একদম ভুল অ্যান্সার, এখানে হবে মাইটোসিস। যেহেতু এটা বহুপদী নির্বাচনের প্রশ্ন, তাহলে তুমি দেখো এটার পাতা এবং মূল, এটা রাইট অ্যান্সার। ফল এবং বীজ, এটা রাইট অ্যান্সার। সুতরাং সেই হিসেবে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 38-এর গ। এবার বলা হয়েছে নিচের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে তোমাকে চিত্র দেখাকে বুঝতে হবে এটা কোন ধাপের চিত্র। এটা কি প্রোফেজ? নো। এটা কি প্রোমেটাফেজ? না। এটা কি মেটাফেজ? ইয়াস, এই ধাপটা মেটাফেজ। মেটাফেজ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সর্বাধিক খাটো এবং মোটা হবে, এটার অ্যান্সার রাইট। নিউক্লিয়াস এখানে আছে নাই, বিলুপ্ত হয়ে গেছে, এটার অ্যান্সার রাইট। ক্রোমোজোমের বাহু দুই মেরুতে চলে যায়, দুই মেরুতে চলে গেছে, ক্রোমোজোমের বাহু মেরুমুখী হয় আর কি, মেরুর দিকে যাবে, এটার অ্যান্সার রাইট। সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার 1, 2, 3 তিনটে রাইট। ঠিক আছে, অ্যান্সার হবে ঘ। এরপর আমরা আসি 40 নম্বর প্রশ্ন, ক্ষতস্থান পূরণ হয় কোন কোষ বিভাজনে? বলেন এটা কি মাইটোসিস, এটা কি মিওসিস, এটা কি অ্যামাইটোসিস? প্রথম কথা ক্ষতস্থান, অ্যামাইটোসিস অ্যান্সার ভুল, মিওসিস অ্যান্সার ভুল, সঠিক অ্যান্সার হবে 2, অর্থাৎ 40-এর অ্যান্সার হবে খ। এবার তুমি আসো নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 41 এবং 42 নম্বর প্রশ্ন উত্তর দাও। তাহলে চিত্রটা খেয়াল করে দেখো, এটা কোন কোষ বিভাজনের চিত্র? দেখলে তোমার বোঝা উচিত, যেহেতু এটা কোষ প্লেট দেওয়া আছে লাস্ট ধাপ, সুতরাং এটা হচ্ছে টেলোফেজ ধাপের চিত্র। তাহলে টেলোফেজ ধাপের ক্ষেত্রে এক্স চিহ্নিত অংশটি কি দ্বারা গঠিত? বলা হয়েছে এক্স চিহ্নিত অংশ, কোষ প্লেটটা কি দ্বারা তৈরি হয়? এটা সঠিক অ্যান্সার হবে এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা 42 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, এই প্রশ্ন থেকে আমরা একটু দেখি। বলা হয়েছে চিত্রের পর্যায়টিতে, মানে আমাদের টেলোফেজ পর্যায়টিতে নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে, এটা অ্যান্সার রাইট। টেলোফেজ পর্যায়ে পুনঃ আবির্ভাব হয়, অ্যান্সারটা রাইট। ক্রোমোজোম পানিযুক্ত হয়, ক্রোমোজোম পানিযুক্ত হয়, এটা অ্যান্সার ভুল। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে, এটা অ্যান্সার ভুল। সুতরাং আমাদের দেখা যায় এটাও ভুল, এটাও ভুল, বাকি থাকলো একটা। সুতরাং 42-এর সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার। আচ্ছা এবার বলা হয়েছে নিম্নলিখিত উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। পুং এবং স্ত্রী গ্যামেট দুটি মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। এখন বলা হয়েছে যে জাইগোট যে সৃষ্টি করে, এক্স বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হয়েছে? জাইগোট যেটা তৈরি হয়, জাইগোট এটা কি পুং ও স্ত্রী এক্স গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করে, অর্থাৎ পুং গ্যামেট স্ত্রী গ্যামেটকে আমরা এক কথায় কি বলি? এটা কি আদিকোষ? জীবনেও না। এটা কি ডিপ্লয়েড কোষ? কখনোই শুক্রাণুটি মনে ডিপ্লয়েড কোষ, এটা হ্যাপ্লয়েড কোষ, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। এটা কি জননমাতৃ কোষ? এটা অ্যান্সার হচ্ছে না, রাইট অ্যান্সার হচ্ছে জনন কোষ।
জনন মাতৃকোষ এক জিনিস, জনন কোষ এক জিনিস। জনন কোষ যেখান থেকে তৈরি হয় সেটার নাম হয় জনন মাতৃকোষ। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে 43-এর 3 নাম্বার। এই উদ্দীপকের আলোকে তোমাকে বলছে যদি জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হয় 16 যেটা তৈরি হয়েছে, তবে যে কোষ থেকে এক্স কোষগুলো তৈরি হয়েছে তাদের ক্রোমোজোম সংখ্যা কত হবে? জাইগোট যদি 16 হয় তাহলে আমাদের এই কি বলা হয়, আমরা একটু খেয়াল করে দেখি। মনে করে এই পাশে কোষ আছে হচ্ছে জাইগোট তৈরি হয়েছে 16 থেকে আসার জন্য যে কোষগুলো ছিল শুক্রাণু নির্মাণ সেইটা 8 আবার এই শুক্রাণু এই 8 যেগুলো ছিল সেগুলো যেখান থেকে আসে সেগুলো কত হবে? 16। প্রশ্নের মাঝখানে কিন্তু একটা প্যাচ দেওয়া আছে, বলা হয়েছে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয়, এইটা যদি 16 হয় তাহলে এই দুইটা কোষ বলা হয়েছে, তবে যে কোষ থেকে এই দুইটা কোষ আসছে সেই কোষের ক্রোমোজোম সংখ্যা কত? এটার অ্যান্সার হবে 16। ঠিক আছে, কোশ্চেনটা একটু ট্রিকি, সুতরাং বুঝে অ্যান্সার করবা। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয় নাই জাইগোটের আগের কোষ, তা বলা হয় নাই। জাইগোট যে কোষ থেকে তৈরি হয়েছে এই কোষ থেকে, এই কোষের আগের কোষের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 16। এই জন্য এই প্রশ্নটা একটু বুঝে নিবা। আমি ব্যাখ্যা দিয়ে দিছি, নিজের দরকার দুইবার এটা দেখে নিও। জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কোন কোষ বিভাজনের মাধ্যমে? একদম ইজি একটা কোশ্চেন বলা হয়েছে, জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কোনটির মাধ্যমে? এটা কি দ্বিবিভাজন? দ্বিবিভাজন তো জীবদেহে হয় না। এটা কি খণ্ডায়ন? খণ্ডায়ন তো আমাদের দেহে হয় না। আমাদের কি ফিশন হয়? এটা হয় না। রাইট অ্যান্সার কি? কোষ বিভাজন একটা ইজি কোশ্চেন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? এটা একদম পানির মতো কোশ্চেন, ব্যাখ্যা করার দরকার নাই বলে মনে করি। এটা সঠিক অ্যান্সার হবে ক্যারিওকাইনেসিস। এক্ষেত্রে 8টা প্রশ্ন তোমাদের আসে যে সাইটোপ্লাজমের বিভাজনের নাম কি? অ্যান্সার হবে সাইটোকাইনেসিস। আবার আরেকটা প্রশ্ন তোমাদের অনেক সময় থাকে ক্রোমোজোমের বিভাজন যেটা হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। আমি তোমাদের ক্লাসে বলছিলাম এই 3টা সিস ছাড়া আর কিন্তু কোনো সিস নাই। মেটাকাইনেসিস 3টা বিভাজন, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মেটাকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বলতে আমরা বুঝি নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস, আর ক্রোমোজোমের বিভাজনকে আমরা বলি মেটাকাইনেসিস। আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কি বলা হয়? কোন সময় কোষটা প্রস্তুতি নেয়? কোন কোষ বিভাজনের সময়? এটা কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ না কোনটার কথা বলা হয়েছে? একদম ইজি, পানির মতো একটা কোশ্চেন যে কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে আমরা কি বলি? কোষটা প্রস্তুতি হচ্ছে, এটার অ্যান্সার হবে ইন্টারফেজ। এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি প্রশ্নের সময় অনেক সময় ইন্টারফেস অপশন না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে প্রোফেজ। আমি আবার বলতেছি, এই ধরনের প্রশ্ন যদি ইন্টারফেস শব্দটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার হয়তো প্রোফেজ। এজন্য আগে খেয়াল করে দেখতে হবে ইন্টারফেস ওয়ার্ডটা দেওয়া আছে কিনা, প্রশ্ন পাইলে দেখানো যাবে না। স্পিন্ডল যন্ত্রের তন্তু যখন সেন্ট্রোমিয়ারের সাথে লেগে থাকে তখন তাকে কি বলা হয়? স্পিন্ডল যন্ত্রের তন্তু যখন সেন্ট্রোমিয়ারের সাথে লেগে থাকে, যেমন আমরা যদি একটা কোষ বিভাজন আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, বলা হয়েছে এরকম ফাইবারগুলো যখন লেগে থাকতেছে ক্রোমোজোমের সাথে যখন লেগে থাকে তখন তুমি তার নাম কি দিবা? অর্থাৎ বলা হয়েছে সেন্ট্রোমিয়ারের সাথে যখন ফাইবার লেগে থাকে তখন তুমি তার নাম কি দিবা? তার নাম হবে আকর্ষণ তন্তু। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন করতে পারো যদি স্যার না লেগে থাকতো তখন তার নাম কি হতো? তখন তার নাম হতো অ্যাস্টার তন্তু। এখানে বুঝে আসতে দেওয়া আছে লেগে থাকে, অ্যাটাচমেন্টটা কি আছে? দ্যাট মিনস আকর্ষণ তন্তু। উইথাউট অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট যদি এখানে না থাকতো, অ্যাটাচমেন্ট নাই, আমি লিখতাম যে লেগে থাকে না, তখন কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, অ্যান্সার হবে কিন্তু অ্যাস্টার তন্তু। তারপর আমরা আসবো 49 নম্বর প্রশ্নে, কোন পর্যায়ে ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অবস্থান করে? এটা কিন্তু তোমার পারা উচিত, একদম ইজি একটা কোশ্চেন যে কোন পর্যায়ে একদম মাঝ বরাবর অবস্থান করছে? মেটাফেজ। এবং এই সম্পর্কে আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলছিলাম যে এই মেটাফেজ ধাপের মধ্যেই ক্রোমোজোমটা সবচেয়ে খাটো এবং মোটা হয়। এগুলো কিন্তু খুবই বলা হয় তাৎপর্যপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, কোন ধাপে ক্রোমোজোম সমান দুটি ভাগে ভাগ হয়ে যায়? বলা হয়েছে কোন ধাপে ক্রোমোজোম সমান দুই ভাগে ভাগ হয়ে যায়? এটা কি প্রোফেজ? নো, প্রোফেজ শুরু হয়। প্রোমেটাফেজ না, মেটাফেজও না, একদম ডিরেক্টলি ভাগ হয়ে গেছে, সেই ধাপের নাম হইতেছে অ্যানাফেজ। সঠিক অ্যান্সার 4। আমাদের এই নিয়ে অর্ধেক প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেছে, 50টা পড়া হয়ে গেল। আমরা এরপর আসবো সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়? বলা হয়েছে সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়? এটা কি স্পিন্ডল তন্তু? অ্যান্সার না। এটা কি ট্র্যাকশন ফাইবার? না। এটা কি আকর্ষণ তন্তু? না। তখন তার নাম হবে অ্যাস্টার রশ্মি। মাইটোসিসের টেলোফেজ ধাপে কোনটি ঘটে? এটা কি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? এখানে কি অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়? দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, ক্রোমোজোম মোটা হয়। প্রথম কথা স্পিন্ডল যন্ত্র অনেক আগে তৈরি হয়, এটা অ্যান্সার হবে না। তারপর বললে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়, এটা অনেক আগে হয়, এটা অ্যান্সার হবে না। এরপর বলা হয়েছে ক্রোমোজোম মোটা হয়, এটা অ্যান্সার হবে না। ক্রোমোজোম মোটা হয় মেটাফেজ ধাপে। তাহলে সঠিক অ্যান্সার বাকি থাকলে একটাই, 52 অ্যান্সার হবে 3। আচ্ছা, এরপর আমরা আসবো মাইটোসিসের প্রোফেজ পর্যায়ের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে কোন পর্যায়ে? মাইটোসিসের প্রোফেজ পর্যায়ের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে কোন পর্যায়ে? এখানে বলা হয়েছে এটা কি উল্টা ঘটবে, অর্থাৎ
প্রোফেজের একদম ডিরেক্ট উল্টা, প্রোফেজ শুরু শেষ কোনটা? টেলোফেজ। তাহলে তুমি প্রোফেজ শুরু হলে সঠিক অ্যান্সার, লাস্ট অ্যান্সার আমাদের শেষ পর্যায়ের নাম কি? টেলোফেজ। নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে কোন পর্যায়ে? এটা একদম তোমাদের একটু আগে চলে গেছে। এটারও রাইট অ্যান্সার হবে টেলোফেজ ধাপ, ঠিক আছে? এটা হবে সঠিক অ্যান্সার। মানব দেহের কোষের সংখ্যা কত? প্রশ্ন বলা হয়েছে। এটার এক্সপ্লেনেশন করার কিছু নাই, ডিরেক্টলি একটা থিওরিটিক্যাল তত্ত্বীয় প্রশ্ন, মুখস্থমূলক প্রশ্ন। মানব দেহে কোষের সংখ্যা কত? এটা কি 10 ট্রিলিয়ন, 20 ট্রিলিয়ন, 40 ট্রিলিয়ন? এটা সঠিক অ্যান্সার হবে 30 ট্রিলিয়ন। আচ্ছা, নেক্সট আমরা আসবো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইসেক্স এবং ইসিভেন জিন, এই দুটো জিন কোন রোগ সৃষ্টির জন্য দায়ী? এটাতে কি রোগ তৈরি করে? এটা কি থ্যালাসেমিয়া করে? না। এটা কি বাতজ্বর করে? না। এটা কি হেপাটাইটিস করে? না। বাকি থাকলে একটা ক্যান্সার, এটা হবে রাইট অ্যান্সার। এরপর তুমি আসো, প্যাপিলোমা ভাইরাসের কাজ কোনটি? প্যাপিলোমা ভাইরাসের কাজ কোনটি? এটা রাসায়নিকভাবে এনজাইম তৈরি করা? না, অ্যান্সার ভুল। এটা কি প্রোটিন তৈরি করে? এটা অ্যান্সার ভুল। এটা কি কোষকে পুনর্গঠিত করে? এটা অ্যান্সার ভুল। তাহলে এটা কি করে? প্রোটিনকে ডিসপ্লেস করে দিবে, প্রোটিনকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিবে, তার কারণে ক্যান্সার হবে। তাহলে রাইট অ্যান্সার হবে প্রোটিন অণু স্থানচ্যুত করা বা ডিসপ্লেস করা। এবার আমরা আসবো 58, ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্তকৃত জিনের সংখ্যা কত? ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়ক হিসেবে শনাক্তকৃত জিনের সংখ্যা কত? তোমার বইয়ে ডিরেক্ট প্রশ্নটা দেওয়া আছে। এটা কি শতাধিক? এটা কি লক্ষাধিক? এটা কি প্রায় 1 কোটি? 1 কোটি তো অবশ্যই না, শতাধিকও ভুল, লক্ষাধিকও ভুল। রাইট অ্যান্সার সহস্রাধিক। প্রোফেজ পর্যায়ে কি হয়? ক্রোমোজোম সরু এবং লম্বা হয়, এটার সরু এবং লম্বা হয় প্রোফেজ পর্যায়ে, এটা অ্যান্সার হবে না। নিউক্লিয়াস আকারে বড় হয়, এটা অ্যান্সার রাইট। তারপর বলা হলো দুটি ক্রোমাটিড উৎপন্ন করে, এটা অ্যান্সার রাইট। সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার হইতেছে 59-এর 3 নাম্বার, অর্থাৎ 2 এবং 3, এটা হবে রাইট অ্যান্সার আমাদের। আচ্ছা, এরপর আমরা আসবো 60 নম্বর প্রশ্ন। বলা হয়েছে মাইটোসিসের প্রথম পর্যায়ে কি কি হয়? বলা হলো ক্রোমোজোম যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, অ্যান্সার রাইট। ক্রোমোজোম কুণ্ডলিত অবস্থায় থাকে, এটা অ্যান্সার রাইট। ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, এটা অ্যান্সার ভুল। সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার 1 এবং 2। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রের দৃশ্যমান তন্তুগুলোকে কি বলা হয়? যখন তুমি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো দেখতে পাবা, তখন তার নাম কি? এটার নাম কি আকর্ষণ তন্তু? এটার নাম কি ক্রোমোজোমাল তন্তু? এটার নাম কি স্পিন্ডল তন্তু? এটা সঠিক অ্যান্সার। আকর্ষণ তন্তু রাইট, ক্রোমোজোমাল তন্তু রাইট, স্পিন্ডল তন্তু রাইট। সেই হিসেবে অ্যান্সার 1, 2, 3 সবগুলো রাইট। তাহলে আমাদের 61-এর অ্যান্সার হবে ঘ, 4 নাম্বারটা। এবার আসো প্রোমেটাফেজ পর্যায়ের ক্রোমোজোমগুলো কি বলা হয়েছে? খেয়াল করে দেখো, আসলে যারা শুনতেছো ঘড়িতে অ্যালার্ম দিতেছে, আমি ক্লাস নেব, কোনো সমস্যা নাই, তোমরা বুঝতে পারবে আশা করি। প্রোমেটাফেজ পর্যায়ের ক্রোমোজোমগুলো কি হয়? এটা কি বিষুব অঞ্চলে বিন্যস্ত হয়? এটার অ্যান্সার রাইট, বিষুব অঞ্চলে বিন্যস্ত হবে। প্রোমেটাফেজ পানি গ্রহণ করে স্ফীত এবং খাটো হয়, এটার অ্যান্সার রাইট। সরি, এটা অ্যান্সার ভুল। পানি গ্রহণ করে স্ফীত এবং খাটো হয়, এটা অ্যান্সার হবে না। আকর্ষণ তন্তুর সাথে সংযুক্ত হয়, 62, এটা অ্যান্সার রাইট। সুতরাং 62 এর আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 3, এটা রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর বলা হয়েছে মেটাফেজ ধাপের শেষে বিলুপ্তি হয়। মেটাফেজ ধাপের শেষে বিলুপ্ত হয়, কে হারিয়ে যাবে? এটা কি সেন্ট্রোমিয়ার হারিয়ে যাবে? এটা কি নিউক্লিওলাস হারিয়ে যাবে? এটা কি নিউক্লিয়ার মেমব্রেন হারিয়ে যাবে? প্রথম কথা, সেন্ট্রোমিয়ার এই অপশন হচ্ছে না, নিউক্লিওলাস আছে এবং নিউক্লিয়ার মেমব্রেন আছে, এই দুটো জিনিস হারাই যাবে। এটা অ্যান্সার রাইট, এটা অ্যান্সার রাইট। সেই হিসেবে 63-এর আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 এবং 3। আচ্ছা, এবার আমরা আসবো 64, মেটাফেজ পর্যায়ের শেষ দিকে। মেটাফেজ পর্যায়ের শেষ দিকে কি হয়? এটা সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, এটা অ্যান্সার রাইট। নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়, এটাও অ্যান্সার রাইট। নিউক্লিওলাস অপরিবর্তিত থাকে, এটা তো থাকেই না, এটা অ্যান্সার ভুল। সুতরাং আমাদের রাইট অ্যান্সার 1 এবং 2। আচ্ছা, এরপর আমরা আসবো 65, টেলোফেজ পর্যায়ের শেষে কি হয়? টেলোফেজ পর্যায়ের শেষে কি হবে? বলা হলো কোষ প্লেট তৈরি হয়, অবশ্যই কোষ প্লেট তৈরি হয়, এটার অ্যান্সার রাইট। 2টি অপত্য কোষ তৈরি হয়, আমরা জানি টেলোফেজ 2টা কোষ তৈরি হয়। স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তু এখানে না, সুতরাং এটা সঠিক অ্যান্সার 1 এবং 2, এটা হবে রাইট অ্যান্সার। 65-এর অ্যান্সার হচ্ছে ক। এরপর তুমি আসো 66, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি হবে? এটা টিউমার হয়, ইয়েস টিউমার হয়। এটা ক্যান্সার হয়,
অবশ্যই ক্যান্সার হয়, টিউমার থেকে ক্যান্সার হয়। স্ট্রোক হয়? কখনোই না। তাহলে সঠিক অ্যান্সার 1 এবং 2, 66 এর রাইট অ্যান্সার ক নাম্বার। এরপর আসো 67, ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে বিভিন্ন ধরনের কি? প্রথম বলা হয়েছে রোগ জীবাণু। হ্যাঁ, রোগ জীবাণু দিয়ে ক্যান্সার হতে পারে। কেমিক্যাল দিয়ে হতে পারে, ইয়েস পারে। তেজস্ক্রিয় থেকে হতে পারে, পারে। রাইট অ্যান্সার 1, 2, 3 সবগুলো অ্যান্সার দেওয়া আছে আমাদের ঘ নাম্বারে। 67 শেষ। এরপর আসো 68, জরায়ুতে টিউমার সৃষ্টির জন্য দায়ী কে? জরায়ুতে যে টিউমার হয় সেই টিউমার সৃষ্টির জন্য দায়ী কে? আমরা জানি প্যাপিলোমা ভাইরাস দিয়ে জরায়ু ক্যান্সার হয়। সেই ক্যান্সার যে হয় ভাইরাসের 2টা জিন কাজ করে, E6 এবং E7, কখনো E5 নামে কোনো কিছু নাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার 2 এবং 3, সেই হিসেবে অ্যান্সার হচ্ছে গ নাম্বার। আচ্ছা, এরপর আমরা আসবো 69 নম্বর প্রশ্ন। 69 এবং 70 আমাদের চিত্র থেকে অ্যান্সার করতে হবে। প্রশ্নটা কি বললো? নিচের চিত্র থেকে 69 এবং 70 নম্বর প্রশ্ন উত্তর দাও। এ চিহ্নিত ক্রোমোজোমটি কোন ধরনের? বলা হলো যেটা দেওয়া আছে, তুমি এখানে খেয়াল করে দেখতে পাবা এইটা এইরকম দেওয়া আছে। সুতরাং এই শেপটা, এটাকে আমরা বলি এল শেপ। এল শেপ, এল শেপের নাম যেটা, এটার নাম হবে সাবমেটাসেন্ট্রিক। তাহলে সেই হিসেবে সঠিক অ্যান্সার আমাদের হচ্ছে 69 এর 4 নাম্বারটা। আর বলা হয়েছে 70 নম্বর প্রশ্ন চিত্র দেখে অ্যান্সার করতে হবে। চিত্রটা যেহেতু অ্যানাফেস, বলা হয়েছে সিসিটিতে কি দেখা যায়? সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদে অনুগামী হয়। এটা তো অবশ্যই সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদে অনুগামী হয়। তোমাদের জীববিজ্ঞান বইয়ের 55 নম্বর পৃষ্ঠার এই যে আমাদের অ্যানাফেস ধাপের 5 নম্বর লাইনের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ লেখা আছে যে বাহুদয় সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদয় অনুগামী হয়। সুতরাং আমাদের এটা রাইট অ্যান্সার। এরপর হলো অপত্য ক্রোমোজোমগুলো আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ক্রোমোজোমের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, এটা অ্যান্সার হবে না, কারণ আকর্ষণ শক্তি বাড়ে না, দুটোর মাঝখানে কমে যাবে। ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে ক্রোমোজোম তো দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, কারণ লাস্ট ধাপে ক্রোমোজোম সবচেয়ে বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেই হিসেবে অ্যান্সার হচ্ছে 3। সুতরাং আমাদের রাইট অ্যান্সার 70 এর 1 এবং 3, সেই হিসেবে সঠিক অ্যান্সার হচ্ছে খ। এরপর আসো 71 নম্বর প্রশ্ন। 71 এবং 72, এখানে আমাদের চিত্র সম্বলিত প্রশ্ন বলা হয়েছে। নিচের চিত্রের আলোকে 71 এবং 72 নম্বর প্রশ্ন উত্তর দাও। টি যে অংশটা, এটা কিন্তু আমরা একটু আগে তোমাদেরকে দেখে আনছিলাম। এটা আমাদের টেলোফেজ ধাপের চিত্র। টেলোফেজ ধাপের মাঝখানে যে অংশটা দেওয়া আছে এটা হচ্ছে কোষ প্লেট। তো বলা হয়েছে টি চিহ্নিত অংশটির নাম কি? কোষ প্লেট। এটা কিন্তু নিউক্লিয়াস না, ক্রোমোজোম না, সেন্ট্রোমিয়ার না। বলা হয়েছে টেলোফেজের বৈশিষ্ট্য কি? টেলোফেজের বৈশিষ্ট্য 3 এখানে দেওয়া যেগুলো বলা হয়েছে, দেখি 3টার মধ্যে কোনটা কি কি আছে। বলা হয়েছে ক্রোমোজোমগুলোতে পানির যোজন ঘটে। ক্রোমোজোমগুলোতে পানির যোজন ঘটে, এটা রাইট অ্যান্সার। এই পর্যায়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে, এখানে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন এটা হবে না। এখানে বলা হয়েছে কোষ প্লেট গঠন করে, কোষ প্লেটটা তৈরি আমরা দেখে আসছি। সুতরাং এটা রাইট অ্যান্সার হচ্ছে 1 এবং 3, সেই হিসেবে অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। এরপর তুমি আসো 72 পরে 73, এখানে দেওয়া থাকলো 73 এবং 74। নিচের ছকের আলোকে 73 এবং 74 নম্বর প্রশ্ন উত্তর দাও। ছকের আলোকে বলা হয়েছে, আমার আগে ছকটাকে দেখি কি দেওয়া আছে। বলা হয়েছে আর বলতে বলেছে ডিম্বাণুর উৎপত্তি, এখান থেকে মুকুল সৃষ্টি হয়, মুকুলের পরে বলছে মূলের বৃদ্ধি হয়। মুকুল সৃষ্টি থেকে কোষ বিভাজন হবে, কোষ বিভাজন হলে বলছে এস দ্বারা বোঝাইছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি হয়। এখানে আর ডিম্বাণু, কিউ হচ্ছে মুকুল, টি দ্বারা মূলের বৃদ্ধি, এস দ্বারা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি। বলা হয়েছে এই চিত্রের মাঝখানে কোথায় মিওসিস ঘটে? বলা হয়েছে কোথায় মিওসিস ঘটে? কিউ যেটা মুকুল সৃষ্টি, এখানে হবে মাইটোসিস। এস ব্যাকটেরিয়া, এটা হবে অ্যামাইটোসিস। টি যেটা মূলের বৃদ্ধি, এখানে মাইটোসিস। বাকি থাকলে একটা ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু এবং শুক্রাণু যে প্রক্রিয়া তৈরি হয় সেই প্রক্রিয়ার নাম মিওসিস। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আমাদের 74 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটা কি কিউতে, এটা কি আর এ, এটা কি টিতে? অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কোথায়? এটা একটু খেয়াল করে দেখো। ডিম্বাণুর উৎপত্তি যেটা বোঝাইছে কিউএ, এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। তারপর বোঝাইছে টিতে, টি দ্বারা বোঝাইছে মূলের বৃদ্ধি, মূলের বৃদ্ধি যখন হবে তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার যেটা 74, সেটা হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার, অর্থাৎ 74 সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 3, সেই হিসেবে হচ্ছে খ নাম্বারটা। এটা হচ্ছে 74 রাইট অ্যান্সার। ঠিক আছে, আর এখানে কেন হবে না, 2 নাম্বারটা কেন হবে না, এটা একটু ব্যাখ্যা যদি আমরা একটু দেখি। আর দ্বারা কি বুঝাইছে? আর দ্বারা বুঝাইছে ডিম্বাণুর উৎপত্তি। ডিম্বাণুর যে উৎপত্তি,
এইটা আমরা জানি ডিম্বাণু শুক্রাণু তৈরি হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, সুতরাং আর বাদ যাবে, ঠিক আছে। বাকি যেগুলো সমান থাকে কিউ এবং টি, কিউ এবং টি মুকুল সৃষ্টি এবং মূলের বৃদ্ধি, এই দুইটা হবে আমাদের ক্রোমোজোম সংখ্যা সমান, মানে মাইটোসিস কোষ বিভাজন। কিউতে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। আচ্ছা, তারপরে আসি, নিচের কোন বিভাজনের এক চক্রের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়? একদম সহজ অ্যান্সার, নিউক্লিয়াসটা দুইবার বিভাজন হয়, মানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে, কমে যাবে, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, এই কোষ বিভাজনের নাম হচ্ছে মিওসিস। আচ্ছা, কোষ কোন বিভাজনের কারণে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে? আমরা যে প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় যে টিকে আছে, ক্রোমোজোম সংখ্যা যদি হ্রাস না পাইতো তাহলে তো পৃথিবীতে জীব বলতে আর কোনো কিছু থাকতো না, উল্টাপাল্টা হয়ে যেত সবকিছু। এটা সঠিক অ্যান্সার হবে মিওসিস কোষ বিভাজন। জাইগোট বলতে কি বোঝায়? জাইগোট বলতে কি বোঝায়? এটা কি হ্যাপ্লয়েড কোষ নাকি ডিপ্লয়েড কোষ, কোনটা বোঝায়? একদম ইজি একটা প্রশ্ন। জাইগোট অলওয়েজ টুয়েন, টুয়েন মানে ডিপ্লয়েড। মসের জাইগোটে মিওসিস হলে কতটি রেণু উৎপন্ন হয়? এটি কিন্তু একটা থিওরিটিক্যাল পড়া, তোমার তথ্য পড়া মুখস্থ রাখতে হবে। জাইগোটে যখন মিওসিস কোষ বিভাজন হবে তখন কতটি রেণু উৎপন্ন হবে? অ্যান্সার হবে 4টি, কারণ যে কোনো কোষে যখন মিওসিস হয় একটা কোষ থেকে অলওয়েজ 4টা কোষই তৈরি হয়। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে খ। ফার্ন উদ্ভিদের মিওসিস কোথায় ঘটে? ফার্ন যেহেতু নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ফার্নের মধ্যে মিওসিসটা কই ঘটে? নর্মালি উচ্চ শ্রেণীর উদ্ভিদে মিওসিস হবে জাইগোটের আগে, বাট ফার্নের ক্ষেত্রে যেহেতু নিম্ন শ্রেণীর, মিওসিস হবে জাইগোটের পরে, সেই সময় অনুসারে ফার্নের মিওসিস হবে জাইগোটের মধ্যে। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোনটিতে? আমরা কিন্তু বলছিলাম দুইটা কোষ বিভাজন আছে, মিওসিস 1 মিওসিস 2। এখন কোন ধাপে ক্রোমোজোম অর্ধেক হয়, 1 নাকি 2তে? এটার অ্যান্সার হবে 2, অর্থাৎ মিওসিস 2 যেটা, একটু মনে হয় ভুল হয়ে গেল, মিওসিস 2 না, সরি, মিওসিস 1 যেটা, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, মিওসিস 2তে যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, এই জন্য মিওসিস 2 যেটা, এটির অপর নাম্বার হয়েছিল মাইটোসিস। তাহলে আমাদের 80 নাম্বার প্রশ্ন যেটা, এটা সঠিক অ্যান্সার হচ্ছে মিওসিস 1। একটু কারেকশন করে নিয়ে সবাই, মিওসিস 1 যেটা, এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, মিওসিস 2 না। আচ্ছা, এরপর আসবো 81 নাম্বার, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না কোন কোষ বিভাজনে? এটা কিন্তু মাত্র আমরা দেখে আসলাম, ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হয় মিওসিস 1-এ, মিওসিস 2-এ কিন্তু কোনো চেঞ্জ হয় না। অ্যান্সার হবে মিওসিস 2 এটা। জেনোপাস ট্রপিক্যালিস থেকে ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে উৎপত্তি ঘটেছে নিচের কোনটির? তোমরা সবাই জানো আমাদের বইয়ের মধ্যে দুটো ব্যাঙের নাম দেওয়া আছে, একটা জেনোপাস ট্রপিক্যালিস আর একটা জেনোপাস ল্যাবিস। জেনোপাস ল্যাবিসটা ব্যাংকটা অনেক বড়, জেনোপাস ট্রপিক্যালিস ব্যাংকটা অনেক ছোট, তাহলে বলা হয়েছে জেনোপাস ট্রপিক্যালিস থেকে উৎপত্তি হয়েছে জেনোপাস ল্যাবিসের। আচ্ছা, এরপর আসি, টিস্যু তত্ত্বে আলোচিত হয় কি নিয়ে গঠিত? কি নিয়ে আলোচনা করা হয় সেখানে? আমরা তো সবাই জানি টিস্যু তত্ত্ব মানে টিস্যু নিয়ে আলোচনা করা হবে, কোষ নিয়ে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না। এটা বাদ দিলে অ্যান্সার হবে 2 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। 2 এবং 3 হিসেবে কোথায় আছে আমাদের? এই নাম্বারে, এটা হচ্ছে রাইট। আচ্ছা, এরপর আমরা আসবো 84। ব্যাঙের প্রজাতিগুলো হলো, মাত্রই তোমার আমি আলোচনা করছি, দুইটা প্রজাতির কথা বলা হয়েছে, একটা জেনোপাস ট্রপিক্যালিস আর একটা জেনোপাস ল্যাবিস। জেনোপাস ট্রপিক্যালিস কোথায় আছে? 84 1 নম্বরে, আর জেনোপাস ল্যাবিস আছে 3 নম্বরে। 1 এবং 3 রাইট অ্যান্সার, সেই হিসেবে অ্যান্সার হচ্ছে খ নাম্বার, 2 নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে না। আচ্ছা, 85, মিওসিস বিভাজনে আদান প্রদান হয়, মিওসিসে জিনের আদান প্রদান হয়, বলা হয়েছে কেমনে জিনের আদান প্রদানটা হয়? এটা কি ক্রোমোজোমের অংশের বিনিময়ের মাধ্যমে? এটা কি ডিএনএ ভাঙা করার মাধ্যমে? এটা কি ক্রোমোজোমের স্থানান্তরের মাধ্যমে? ডিএনএ ভাঙা করা বলে এখানে আসলে কোনো কিছু হবে না, এটার অ্যান্সার কাটা যাবে, মানে এটা হবে না, এটা অ্যান্সার রাইট, এটা অ্যান্সার রাইট, সেই হিসেবে 1 এবং 3 এই দুটো হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আসো 86, 86 নাম্বার প্রশ্ন, নিচের চিত্রের আলোকে 86 এবং 87 প্রশ্নের উত্তর দাও। প্রথম চিত্রটা খেয়াল করে দেখো, ফার্স্ট চিত্র যেটা, এটা দেওয়া আছে মাইটোসিস, পরেরটা দেওয়া আছে মিওসিস। বি চিত্রের বিভাজনটি এ থেকে ব্যতিক্রমের কারণ কি? কি বলা হয়েছে, কেন ব্যতিক্রম বলা হয়েছে? অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়, কখনো এই বিচিত্রতে ক্রোমোজোম সংখ্যা বাড়বে না, হ্রাস পাবে। অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়, এটা মাইটোসিস দিয়ে হয়। দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে, দেহের বৃদ্ধি হয় না, এটা জনন কোষের বৃদ্ধি হয়। তাহলে এইগুলো সব বাদ, রাইট অ্যান্সার হচ্ছে 86 খ। তাহলে আমাদের এখানে এ ছিল মাইটোসিস, বি ছিল মিওসিস। এরপরে যা সে বলছে, মানে মাইটোসিসের কোষ বিভাজনে কি হয়? বলা হয়েছে মাতৃকোষের এবং নতুন কোষের নতুন সৃষ্ট কোষ সমগুণ সম্পন্ন হয়, এটা অ্যান্সার রাইট। তারপর বলা হলো নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এইটা অর্ধেক না, অর্ধেক হবে মিওসিসে। ক্রোমোজোমে মাত্র একবার বিভাজিত হয়, এটা অ্যান্সার রাইট। তোমাদেরকে এখানে বলে রাখি, ক্রোমোজোম মিওসিসে একবার হয়, মাইটোসিসে একবার হয়, কিন্তু মিওসিসে এখানে নিউক্লিয়াস 2বার হবে, আর আমাদের মাইটোসিসে সেটা
মাইটোসিসে মাইটোসিসে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুটো একবার, মিয়োসিসে ক্রোমোজোম একবার নিউক্লিয়াস দুইবার হবে। আমি অলওয়েজ বলতেছি ক্রোমোজোম সবসময় মিয়োসিস হোক মাইটোসিস হোক একবারই হবে কিন্তু। সুতরাং আমাদের রাইট অ্যান্সার 1 এবং 3, সেই হিসেবে রাইট অ্যান্সার হবে আমাদের খ নাম্বারটা। আচ্ছা, নেক্সট আমরা আসবো 88-এ। বলেন নিচের উদ্দীপকটি পড়ো। 88 এবং 89 এই প্রশ্নের উত্তর দাও। রাতুল নবম শ্রেণীর একজন ছাত্র, সে জীববিজ্ঞান বইয়ের কোষ বিভাজন অধ্যায়টি পড়ে জানতে পারলো এক ধরনের বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে নতুন প্রজাতির উদ্ভব ঘটেছে, যার প্রকৃষ্ট উদাহরণ হলো জেনোপাস ল্যাভিস নামক প্রজাতি। তাহলে এখানে ব্যাঙের কথা বলা হয়েছে তোমাদের বই যেটা দেওয়া আছে। উদ্দীপক উল্লেখিত প্রজাতিটি কোন জীবের? একদম সহজ অ্যান্সার, একটু আমি বলে ফেলাইছি অ্যান্সারটা, দেখো পারার কথা। অবশ্যই যেখানে জেনোপাস ল্যাভিস, এটা তো ব্যাঙ নিয়ে গবেষণা করা হয়েছে, তাহলে অ্যান্সার হবে ব্যাঙ। বলা হয়েছে 89 কোশ্চেনের মধ্যে বলা হয়েছে উদ্দীপকের বিভাজনের ক্ষেত্রে, মানে মিয়োসিস বিভাজনের কথা বলা হয়েছে, বিভাজনের ক্ষেত্রে অপত্য ক্রোমোজোমের সংখ্যা দিচ্ছে হ্যাপ্লয়েড। অবশ্যই হ্যাপ্লয়েড মিয়োসিস কোষ বিভাজন যেতে হয়। জনন মাতৃকোষে ঘটে, অবশ্যই মিয়োসিস জনন মাতৃকোষে ঘটে। সমীকরণের বিভাজন, তোমরা জানো সমীকরণের বিভাজন মানে কি? মাইটোসিস। তাহলে আমাদের 89-এর সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 2। এরপর তুমি আসো এককোষী জীব। এককোষী জীব এখানে বলা হয়েছে অ্যামিবা, অবশ্যই আমরা জানি অ্যামিবা এককোষী জীব। ব্যাকটেরিয়া, এর এককোষী বহুকোষী দুইটাই হতে পারে, আমরা এখানে ধরে নিলাম এটা এককোষী, কিন্তু মাল্টিপল অ্যান্সার। মানুষ বহুকোষী, এটা না পারার কিছুই নাই, সঠিক অ্যান্সার হবে 1 এবং 2। আমাদের 90 শেষ। এবার আমরা আসবো 91। মাইটোসিস কোষ বিভাজন ঘটে কোথায়? বলছে মেরুদণ্ডী প্রাণীতে, অ্যান্সার রাইট। বলা হয়েছে ব্যাকটেরিয়াতে, এটা অ্যান্সার হবে না, ব্যাকটেরিয়াতে মাইটোসিস হয়। বহুকোষী বলে, এটা অ্যান্সার রাইট। সুতরাং 1 এবং 3 সেই হিসেবে অ্যান্সার হচ্ছে খ। 91 শেষ। এবার আমরা আসবো 92। দেহকোষে, দেহকোষ এটাতে কি বলা হলো? বলা হলো জীবের দেহ গঠনের অংশ নেয়। দেহকোষ দেহ গঠনের অংশ নেয়, তো রাইট। মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়, সমের ভুল। মিয়োসিসের জনন মাতৃকোষে, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, এটা অ্যান্সার রাইট। সুতরাং আমাদের 92 রাইট অ্যান্সার 1 এবং 3। এবার আসো 93। এখানে একটা ক্রোমোজোমের চিত্র দেওয়া আছে। ক্রোমোজোমের এই চিত্রের মধ্যে উদ্দীপকের বস্তুটি বংশগতির গুণাবলী বহন করে, এটার অ্যান্সার রাইট, কারণ ক্রোমোজোম বংশগতির গুণাবলী বহন করে। মেটাফেজ ধাপে বিশ্বভ অঞ্চলে অবস্থান করে, অবশ্যই মেটাফেজ ধাপে বিশ্বভ অঞ্চলে অবস্থান করছে। মিয়োসিস বিভাজনের সংখ্যা, মিয়োসিস বিভাজনে ক্রোমোজোম হ্রাস পায়, এটা অ্যান্সার রাইট। সেই হিসেবে রাইট অ্যান্সার 1, 2, 3, তিনটে রাইট। আচ্ছা, লাস্টে আমরা আসবো 94। নিউক্লিয়াসের একটা চিত্র দেওয়া আছে। মাঝখানে যে চিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স, যেখানে লেবেলিং করে দিছে, এটা হচ্ছে নিউক্লিওলাস। বলা হচ্ছে নিউক্লিওলাস এই অংশটি মেটাফেজ ধাপে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। মেটাফেজ ধাপে নিউক্লিয়াস থাকে না, এটা অ্যান্সার রাইট। আচ্ছা, টেলোফেজ ধাপে এদের আবির্ভাব ঘটে, এটা অ্যান্সার রাইট। 3 নম্বর হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এটা অ্যান্সার ভুল। কি ভুল জানেন? এটাতে ডিএনএ হবে না, এই জায়গাতে আরএনএ থাকলে এটা অ্যান্সার ছিল। শুধু এইটার জন্য, এই একটা ওয়ার্ডের জন্য অ্যান্সারটা ভুল। তাহলে 1 এবং 2 সেই সময় আমাদের সঠিক অ্যান্সার হতেছে ক নাম্বার। আচ্ছা, এবার আমরা আসবো 95, 95। একজন মানুষের চিত্র দেওয়া আছে এখানে, 95 এবং 96, 96 যেটা বলা হয়েছে মানুষের বৈজ্ঞানিক নাম কি? এটা একদম পারা উচিত। হোমো স্যাপিয়েন্স, বানাম আছে এখানে, বানাম দেখে রাখতে হবে। 95 সঠিক বানানটা যেটার মধ্যে দেওয়া সেটা হইতেছে 95, 3 নাম্বারটার মধ্যে হোমো স্যাপিয়েন্স, সরি এখানে যেটা আছে একটু মিস্টেক আছে, বানান ঠিক আছে কিন্তু এখানে এসটা আবার বড় হাতের দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য আমার মধ্যে ভুল করা চলবে না। 95 এস ছোট হাতের, এটা হচ্ছে 95 নাম্বার হবে ক, এইটা হচ্ছে সঠিক। সুতরাং বানামও দেখতে হবে, আবার এসটা ছোট হাতের কিনা কিন্তু খেয়াল করতে, আমার এই মাত্র কিন্তু ভুল হয়েছিল। এই জন্য এই সকল জিনিসের প্রতি একটু খেয়াল করে দেখতে হবে যে আসলে কোন জায়গাতে ভুলগুলো আছে। উদ্দীপকের চিত্রের জীবে যে ধরনের কোষ বিভাজন ঘটে, মানুষের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? মানুষের ক্ষেত্রে মাইটোসিস হয়, দেহকোষ আমরা জানি। আবার আমাদের যে জননকোষ আছে সেখানে মিয়োসিস হয়, বাট অ্যামাটোসিস এটা হবে না। রাইট অ্যান্সার কোনটা? 1 এবং 2, 96 সঠিক অ্যান্সার হতেছে ক নাম্বারটা। এরপর তুমি আসো নিচের চিত্রের আলোকে 97 এবং 98 প্রশ্ন উত্তর দাও। এখানে যে চিত্রটা দেওয়া আছে এটা কি প্রোফেজ না, এটা কি মেটাফেজ সেটাও না, এটা কি প্রোমেটাফেজ সেটাও না, এটা দেওয়া আছে আমাদের অ্যানাফেজ ধাপের চিত্র। সুতরাং অ্যানাফেজ ধাপের চিত্রের মধ্যে বলা হয়েছে বি চিহ্নিত ক্রোমোজোমটি কোন ধরনের? এটা বি যেটা, এটা আসলে এরকম দেওয়া আছে, এটা এল। আমি কিন্তু তোমাদের এই প্রশ্ন একদম শুরুতে করে আসছি আজকে ক্লাসের দিকে। এল বলতে আমরা বুঝি সাবমেটাসেন্ট্রিক। সুতরাং আমাদের 97 এর সঠিক অ্যান্সার হবে সাবমেটাসেন্ট্রিক। এ যেখানে মার্কিং করা আছে, এ অ্যাকচুয়ালি মার্কিং করে দেওয়া আছে একটা কোষ প্রাচীরের দিকে মার্কিং করা আছে।
এই মার্কিংটা দেওয়া আছে কোষ প্রাচীরে। বলা হয়েছে এ চিহ্নিত অংশটি প্রাণী কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে কোষ প্রাচীর কি প্রাণী কোষে থাকে ভাইরা? কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার 1 নাম্বারটা হচ্ছে না। মৃত এবং জড়বস্তু দিয়ে তৈরি। কোষ প্রাচীর অবশ্যই মৃত এবং জড়বস্তু দিয়ে তৈরি। কোষকে দৃঢ়তা প্রদান করে, অবশ্যই কোষকে দৃঢ়তা প্রদান করে। সে সাথে আরো দুটো কাজ ছিল, প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, পানি এবং খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। যাই হোক, আমাদের এখানে 2 এবং 3 রাইট অ্যান্সার হচ্ছে 98 গ। এরপর তুমি আসো 99। আমরা একদম শেষ পর্যন্ত চলে আসছি। চিত্রালোকে 99 এবং 100 এই দুটো প্রশ্নের উত্তর দাও। এখানে যে চিত্রটা দেওয়া, চিত্রটি কোন কোষের বলা হয়েছে? এটা কি উদ্ভিদ কোষের নাকি প্রাণী কোষের? এটা হচ্ছে কথা আর কি। প্রথম কথা, অবশ্যই এটা কাঁঠালের কোষ কিনা এটা অবশ্যই বোঝা যাবে না, কারণ কি এখানে তো আমাদের কোষ প্রাচীর নাই। কাঁঠাল যেহেতু উদ্ভিদ, সুতরাং এটা অ্যান্সার হবে না। এটা কি উদ্ভিদ কোষের? না, কারণ উদ্ভিদ কোষের হলে তো আমাদের ওই একই ব্যাখ্যা ছিল, চারদিকে কোষ প্রাচীর থাকতো, সুতরাং এটা অ্যান্সার হবে না। এটা কি অ্যামিবা কোষের? এটা কি প্রাণী কোষের? আমরা জানি অ্যামিবা একটা প্রাণী, কিন্তু এটা তো উন্নত প্রাণী না, সুতরাং এটা অ্যামিবা এই অ্যান্সার আমরা নিতে পারবো না এই পার্সপেক্টিভে। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে প্রাণী কোষ। ঠিক আছে। আচ্ছা, চিত্রের বৈশিষ্ট্যগুলো হলো, বলা হলো যে আমাদের যে অ্যানাফেজ যে চিত্রটার কথা বলছিলাম, অ্যানাফেজের বৈশিষ্ট্যগুলো হলো এই পর্যায়ের শেষে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান নেয়। অবশ্যই এটা মেরু প্রান্তে অবস্থান নেবে, এটা রাইট অ্যান্সার। অ্যানাফেজ দাবের বৈশিষ্ট্য তোমরা জানো। ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে যাবে, এটাও তোমরা জানো যে এই দুইটা দুই মেরুর দিকে চলে যাবে, এটা তোমরা জানো। এবার বলা হয়েছে ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, এটাও অ্যান্সার রাইট, বিকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1, 2, 3 তিনটে রাইট অ্যান্সার। তো এই নিয়ে তোমাদের 100টি কোশ্চেন এর অ্যান্সার আমাদের সলভ হয়ে গেল। সেক্ষেত্রে আমি তোমাদেরকে ভিডিওর শেষে এসে আমি একটা কথাই বলবো, তোমরা এখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা 20-20 পাচ্ছ তাদেরকে অভিনন্দন, এবং যারা ক্লাস করার পরেও যারা কোনো জায়গাতে যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবো। এবং যারা একটু কম পারতেছো, দেখা গেছে যে তুমি 20-এর মধ্যে তুমি 15 বা 16 এরকম নাম্বার তোমরা পাচ্ছ, তোমাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো তোমরা বিশেষ করে এই ভিডিওটা তোমরা না পারলে 2বার দেখো, 2বার না হলে 3বার দেখো। যেহেতু 100 MCQ এর ভিতর থেকে তোমার এক্সাম হয়, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা MCQ তোমার পারা উচিত বলে আমি মনে করি। তারপরেও কার যদি একান্তই বুঝতে সমস্যা থাকে, তোমরা ক্লাসের শেষে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আরবিসি একাডেমির ইউটিউব চ্যানেল থেকে। ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস। পরবর্তী অধ্যায় 4 নিয়ে সামনের সপ্তাহে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা।